2026 বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে ডেডলি টিম হচ্ছে দেশমের ফ্রান্স। এই ভিডিওটা যখন শুট করতেছি তার ঠিক আগের রাতে তারা ইউরোপিয়ান টিম সুইডেনকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে রাউন্ড 16 কনফার্ম করছে এবং ফ্রান্সের মেইন ম্যান কিলিয়ান এমবাপ্পে 6 গোল করে অলরেডি এই বিশ্বকাপের জয়েন্ট হাইয়েস্ট স্কোরার হয়েছে। এই ম্যাচের পর থেকে এইরকম পারফরমেন্সের পর থেকে ফেসবুকে যখনই ঢুকতেছি, মেসেঞ্জারে যখন ঢুকতেছি, ইউটিউবে যখন যাচ্ছি কিংবা কোনো টিভি টক শো দেখতেছি, ঘুরে ফিরে একই প্রশ্ন সবার মুখে, এই ফ্রান্সকে কি বিশ্বকাপে কেউ আটকাইতে পারবে? এই ফ্রান্সের কি কোনো দুর্বলতা আদৌ আছে? এখন কথা হচ্ছে, দেশমের আন্ডারে ফ্রান্স এ নিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপ খেলতে আসছে। আর 2014 হিসাবটা যদি বাদ দিই, সেবার তারা কিছুটা আন্ডার হাইপ টিম ছিল এবং 14 উইনিয়ার জার্মানির সাথে কোয়ার্টার ফাইনালে বাদ যাওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু মোটামুটি একটা ভালো ফাইট দেয়। এরপরে 2018, 22 এবং 26 তারা তিনবারই কিন্তু তারা ফেভারিট হিসেবে খেলতে আসে। 18তে তারা চ্যাম্পিয়ন হয়, ঠিক আছে। সেই 2018তে তারা 7 ম্যাচ খেলে গোল করছিল 14টা। 2022-এ তারা ফাইনালিস্ট ছিল, টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে যায়। সেই 2022-এ 7 ম্যাচে তারা গোল করে 16টা। আর এই 2026-এ এসে তারা 4 ম্যাচে অলরেডি গোল করে ফেলছে 13টা। এবং ফ্রান্স যদি বিশ্বকাপে আরো 2-1 ম্যাচ টিকে থাকে, তাহলে নিঃসন্দেহে বলা যায় ফ্রান্স 2022 সালে যে 7 ম্যাচে 16 গোল করার যে ট্যালিটা ছিল, সেই ট্যালিটা ক্রস করে ফেলে। এখন কথা হচ্ছে, সেম কোচের আন্ডারে কেন এই 26-এ এসে এই ফ্রান্সকে আরো বেশি ডেডলি মনে হইতেছে? 18-22-এর সাথে 26-এর যদি একটু কম্পারিজন করি, তাহলে বুঝতে পারবো যে এই ফ্রান্সের চেঞ্জটা আসলে কোথায়, এই ফ্রান্স কেন ডিফারেন্ট, কিংবা এই ফ্রান্স 18-22-এর থেকে আরো বেশি ডেঞ্জারাস কিনা। 2018-তে ফ্রান্সে অন পেপারের ফরমেশনটা মনে হতো 4-2-3-1, বাট ফ্রান্স কিন্তু অ্যাকচুয়ালি খেলতো 4-3-3, যেখানে গোলবারে হুগো লোরিসের সামনে খেলতো, সেন্টার ব্যাকে ভারানে উমতিতি এবং দুই পাশে রাইট ব্যাকে হচ্ছে পাভার্ট এবং লেফট ব্যাকে হচ্ছে লুকাস হার্নান্দেজ। তার সামনে মিড হোল্ডিং মিড ছিল কান্তে এবং পগবার, যেখানে পগবা ক্রিয়েটিভিটি দিত এবং কান্তে মূলত ডার্টি ওয়ার্ক করতো। তাদের পাশে খেলতো ব্লাইস মাতুইদি। এই প্লেয়ারটাকে মনে হইতো যে সে আসলে লেফট উইংয়ে খেলছে, কিন্তু আসলে সে আসলে লেফট উইংয়ে খেলতো না, সে মূলত লেফট মিডে বক্স টু বক্স রোলে খেলতো। যেই কারণে এই 3 ম্যান মিডফিল্ড লাইনটা কিন্তু অপোনেন্ট যে টিমগুলো ছিল তাদের মিডফিল্ডের ক্রিয়েটিভিটিটা নষ্ট করে দিত এবং মিডফিল্ডে বল উইন করতে এবং মিডফিল্ডার ডোমিনেট করতে সাহায্য করতো। 3 জনের সামনে যে ফরওয়ার্ড লাইন ছিল, গ্রিজমান, অলিভার জিরুড এবং কিলিয়ান এমবাপ্পে, এর মধ্যে সেকেন্ড স্ট্রাইকার গ্রিজমান মিডফিল্ডের সাথে ফরওয়ার্ডের একটা লিঙ্ক আপ হিসেবে কাজ করতো। মেইন টার্গেট ম্যান অলিভার জিরুড কিন্তু 18 বিশ্বকাপে কোনো গোল পায়নি, এটা নিয়ে কিন্তু অনেক ট্রল হয়েছে, অনেক সমালোচনা হয়েছে। বাট জিরুডের কাজ যেটা ছিল স্পেস ক্রিয়েশন করা কিংবা লং এরিয়াল বল জিতা, অপোনেন্ট ডিফেন্ডারদেরকে হোল্ড করা, সেই কাজটা কিন্তু জিরুড খুব ভালোভাবে করছে। ফ্রান্সের ম্যাক্সিমাম গোলটা কিন্তু করে টিনেজার কিলিয়ান এমবাপ্পে, যে এমবাপ্পে কিনা সেই মুহূর্তে একজন ফাস্ট এবং ভালো ড্রিবলার লেফট উইঙ্গার ছিল। 22-এ এসে যে চেঞ্জটা হয়, 22-এ এসে দেশমের ফ্রান্স কিন্তু 4-3-3 থেকে 4-2-3-1 ফরমেশনে সুইচ করে, যেখানে সিগনিফিকেন্ট চেঞ্জটা ছিল মাতুইদির জায়গায় ওসমান ডেম্বেলের বেশি চান্স পাওয়া, যেখানে মাতুইদি বক্স টু বক্স রয়েছিল, ওসমান ডেম্বেলে সেখানে ছিল টাচ লাইন উইঙ্গার। এবং ডিফেন্স লাইনে একটা চেঞ্জ আসে, সেই চেঞ্জটা হচ্ছে ফুলব্যাকে পাভার্ট এবং লুকাস হার্নান্দেজের জায়গায় কুন্দে এবং থিও হার্নান্দেজ খেলতো। যেই থিও হার্নান্দেজ এবং কুন্দে এরা কিন্তু পাভার্ট বলি, লুকাস হার্নান্দেজ বলি, দুজনের থেকে কিন্তু অনেক বেশি অফেন্সিভ মাইন্ডেড ছিল। অফেন্সিভ মাইন্ডেড ফুল ব্যাক এবং 4টা ফরওয়ার্ড, এই কম্বিনেশনে ফ্রান্স 18-র তুলনায় 22-এ গিয়ে কিন্তু একটু বেশি অ্যাটাকিং হয়েছে। এবং 18-তে গোল না পাওয়া অলিভার জিরুড কিন্তু এই 22-এ এসে 4টা গোল করে। এবং এমবাপ্পের কথাও মেনশন করতে হয়, এমবাপ্পে কিন্তু 18-তে একজন টিনেজার ছিল, একজন জাস্ট ফাস্ট ট্রিকি উইঙ্গার ছিল, কিন্তু 22-এ এসে সে একজন স্পিডস্টার কাম ভালো ফিনিশার হয়ে ওঠে। তার ফিনিশিং অ্যাবিলিটি কিন্তু 4 বছরে ইমপ্রুভ করছে। তারপর এখন 2026-এ এসে আসলে কি চেঞ্জটা হয়েছে, 18 তুলনায় 22-এ যে হোল্ডিং মিড ডুও ছিল, র্যাবিওট বলি কিংবা শোয়ামিনি বলি, এরা কিন্তু 18-র পগবা কান্তের ডুয়োর মতো কিন্তু সার্ভিস দেয় নাই, র্যাবিওট পগবার ক্রিয়েটিভিটি দেয় নাই, শোয়ামিনি কান্তের মতো সেই ডার্টি ওয়ার্কটা করে নাই। এইখানে 22-এ ফ্রান্সের ওই মেইন ক্রিয়েটিভ রোলটা প্লে করতে কিন্তু আন্তোয়ান গ্রিজমান। এখন 26-এ এসে কিন্তু সেই গ্রিজমান নাই, আর ডিফেন্স লাইন বলি, হোল্ডিং মিড বলি, মোটামুটি কিন্তু আগের মতোই আছে। তাহলে মানে এই ফ্রান্সকে আর কেন বেশি ডেডলি হইতেছে? কারণ হইতেছে ফ্রান্সের
ফরওয়ার্ড লাইনে এখন যে প্লেয়াররা আছে তাদের ক্যালিবারের জন্য কিংবা তাদের প্লেইং স্টাইলের জন্য। 22-এ ফ্রান্সের ফ্রন্ট ফোরের মধ্যে কিন্তু সেই এমবাপ্পে, ডেম্বেলে কিন্তু এবারও আছে, বাট তাদের কিন্তু প্লেইং স্টাইলটা চেঞ্জ হয়েছে। কিলিয়ান এমবাপ্পের ফিনিশিং এবিলিটি কিন্তু আরো বেটার হয়েছে। সে হয়তো আগের মতো অত বেশি ড্রিবলিং করে না, নিচে নেমে আগের মতো স্প্রিন্ট নেয় না, বাট সে যেটা করে এখন অপোনেন্ট বক্সের আশেপাশে রোমিং করে, যখন বল পায় 1-2 টাচে তার মার্কারকে বিট করে কিংবা ডিফেন্স লাইনের পিছনে লার্নিং করে বলটা ক্যাচ করা এবং সেখান থেকে গোলকিপারকে একা পেয়ে যে ঠান্ডা মাথায় ফিনিশিং দেওয়াটা, এই কাজটা কিন্তু কিলিয়ান এমবাপ্পে 18 বলি 22 বলি এর তুলনায় অনেক অনেক ভালোভাবে করতেছে, যেই কারণে এই বিশ্বকাপে অলরেডি 4 ম্যাচ খেলে তার গোল কিন্তু 6টা। ওসমান ডেম্বেলে 18তে বেঞ্চে ছিল, 22-এ রেগুলার স্টার্ট আপ ছিল, কিন্তু 26-এর ওসমান ডেম্বেলে কিন্তু আগের সববারের ওসমান ডেম্বেলে থেকে ডিফারেন্ট। কারণ এই মাঝখানের সময়টা পিএসজিতে লুইস এনরিকের আন্ডারে সে কিন্তু নিজেকে পুরো চেঞ্জ করে ফেলছে। আগে 2 উইংয়ে খেলতে পারা টাচ লাইন উইঙ্গার ওসমান ডেম্বেলে কিন্তু এখন নাই। সে পিএসজিতে এখন ফলস 9 রোলে সে কিন্তু পুরো পিচে রোমিং করে খেলে, নিচে নেমে প্লে মেকিং করে, এবং সে কিন্তু আগের থেকে অনেক বেশি ভার্সেটাইল, অনেক বেশি ম্যাচুর একটা প্লেয়ার, এবং তার ফিনিশিং এবিলিটিও কিন্তু আগের থেকে অনেক বেটার করছে, যেই কারণে আমরা নরওয়ের সাথে কিন্তু তাকে একটা দারুণ হ্যাটট্রিক করতে দেখছি। ফ্রান্সের ফরওয়ার্ড লাইনে আরো নতুন নাম হচ্ছে বায়ার্ন মিউনিখের মাইকেল ওলিসে এবং পিএসজি ডুয়ে কিংবা বার্কোলা। ডুয়ে এবং বার্কোলার কথা যদি আগে মেনশন করি, এই দুইটা প্লেয়ার টাচ লাইন উইঙ্গার হিসেবে স্টার্ট করে, কিন্তু তাদের কিন্তু কোনো ফিক্সড পজিশন নাই। তারা লেফটেও খেলতে পারে, রাইটেও খেলতে পারে, কিংবা পিচের সেন্টারে এসেও কিন্তু তারা তাদের যে প্লেইং স্টাইলটা কিংবা তাদের যে কমফোর্ট জোন, ওই কমফোর্ট জোনের বাইরে কিন্তু তারা আসে না। তারা লেফটে শুরু করে, রাইটে শুরু করে, সেখান থেকে ড্রিবলিং করে কাটিং করে ভিতরে ঢুকতে পারে, এবং পিচের সেন্টারে আসলে ভালো কিন্তু কিছু ফিনিশিংও দিতে পারে। আবার বায়ার্ন মিউনিখের ওলিসের কথা যদি বলি, অ্যাকচুয়ালি এই প্লেয়ারটাই হচ্ছে এই 2026-এর দেশমের ফ্রান্সের জন্য ডিফারেন্স মেকার। কিভাবে? ওলিসে কিন্তু প্লেসটা নিচ্ছে আন্তোয়ান গ্রিজমানে। আপনি তো বলতে পারেন যে গ্রিজমানের প্লে মেকিং কিংবা ম্যাচুরিটি হয়তো বা ওলিসের থেকে বেটার ছিল, বাট ওলিসি কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ। তার প্লে মেকিংও ভালো, এবং মোস্ট ইম্পর্টেন্টলি সে গ্রিজমানের থেকে অনেক ফার বেটার ড্রিবলার। সে ওলিসে নিচে নেমে এই র্যাবিওট বলি সমান বলে এদের সাথে ফরওয়ার্ড লাইনে লিঙ্ক আপ করতেছে এবং প্লে মেকিং করতেছে, এবং ওলিসে যখন নিচ থেকে বলটা কালেক্ট করতেছে সেখান থেকে তার ভালো পাস না হলেও তার ড্রিবলিং দিয়ে কিন্তু সে মিডফিল্ডের ডুয়েল জিতেছে, এবং এমবাপ্পে বা ডেম্বেলে, ডুয়ে, বার্কোলা এদের জন্য ভালো বলের সাপ্লাই দিতেছে। এই ওলিসের মিডফিল্ডে ইনক্লুশন এই র্যাবিওট এবং শোয়ামিনের যে ক্রিয়েটিভিটির যে ল্যাকিংসটা ছিল, সেই ল্যাকিংসটা কিন্তু পুষায় দিচ্ছে। সে ওলিসের নিচে নেমে ভালো লাইন ব্রেকিং পাসও দিচ্ছে, এবং নিচ থেকে ড্রিবলিং করে অপোনেন্টের মিডফিল্ড ব্লকটাকে বিট করতেছে, এবং এই অপোনেন্টের মিডফিল্ডের ব্লকটা যখন বিট হচ্ছে তখন কিন্তু ফরওয়ার্ড লাইনে এমবাপ্পে, ডেম্বেলে, ডুয়ে, বার্কোলা এরা কিন্তু তাদের কমফোর্টেবল জোনে বল পাচ্ছে, এবং তারা ক্লাব লেভেলে যেভাবে পারফরমেন্স করে, যে তাদের মার্কারকে বিট করে দারুণ শটে গোল করা বা অথবা চান্স ক্রিয়েট করা, সেগুলো কিন্তু ভালোভাবে করতেছে। যেই কারণে আমরা দেখতেছি যে ওলিসের প্লে মেকিং এবং ডেম্বেলে, এমবাপ্পে এদের আরো ম্যাচিউর হওয়া, কিংবা ডুয়ে, বার্কোলাকে অ্যাড করে যে বক্সের আশেপাশে যে কোনো জায়গা থেকে শুটিং স্পেস পেলে সেখান থেকে গোল করা যে অ্যাবিলিটিটা, এই সকল কারণে এইবারের ফ্রান্স, 2026-এর ফ্রান্স কিন্তু দেশমের আগে 3বারের ফ্রান্স থেকে আরো বেশি ডেডলি, এবং যেটার স্টেট আমরা দেখতেছি যে ফ্রান্স এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করছে, সবচেয়ে বেশি বিগ চান্স ক্রিয়েট করছে, এবং তাদেরকে ইনভিনসিবল মনে হইতেছে। তো আপনার কি মনে হচ্ছে যে এই ফ্রান্সকে কি আটকানো সম্ভব? এই ফ্রান্সের পটেনশিয়াল উইকনেসটি কমেন্টে অবশ্যই জানাবেন আপনার মতামতটি।